বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ইতিমধ্যে যে কয়টা চ্যাপ্টার অনলাইন ক্লাস হিসেবে নেওয়া হয়েছে, আশা করা যায় সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে তোমরা চর্চায় রেখেছ। তো আজকে আমি তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তোমাদের উচ্চ মাধ্যমিকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে সমন্বয় দাখিলা এই চ্যাপ্টারটা তোমরা করেছিলে। তো সেখানে সমন্বয় দাখিলা যে ধরনের দিতে হয়, সমন্বয় দাখিলা করার পরে প্রয়োজনে সমাপনী দাখিলা, তারপরে বিপরীত দাখিলা, এই সমস্ত বিষয় সম্বন্ধে তোমাদের কনসেপ্ট ইতিমধ্যে আগে থেকেই আছে। তো এখন সেই চ্যাপ্টারেরই ইংরেজি ভার্সন যেটা, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং প্রসেস। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের যে অঙ্কটা এখন করব, এই অঙ্কটা করতে করতেই তোমাদের ইতিমধ্যেই মেমোরিতে সেভ করা এই চ্যাপ্টার সংক্রান্ত যে বেসিকটা, সেটাও রিভাইভ হবে এবং পাশাপাশি এই অঙ্কটাও করা হয়ে যাবে। তো আমি তোমাদের 2017 বিবিএ অনার্সে আসা একটা অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সানরাইজ লিমিটেড আর অ্যাজ ফলোস। সানরাইজ লিমিটেডের র মিল দেওয়া জানুয়ারি 31, 2017। এখানে সার্ভিস রেভিনিউ থেকে শুরু করে অফিস সাপ্লাইজ পর্যন্ত টোটাল 5টা আইটেম দেয়া দিয়ে বলল, অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং এডিশনাল ইনফরমেশন। বিশ্লেষণে দেখা গেল যে আরও নিম্নলিখিত অতিরিক্ত তথ্যসমূহ আছে। তো আমাদের র মিলিত 5টা আইটেম আমরা পেলাম। 5টা আইটেম পাওয়ার পরে বলছে যে অ্যানালাইজ করে দেখা গেল যে আরও কিছু বাড়তি তথ্য আমাদের পাওয়া যায়। তো সেখানে 1 থেকে 4 পর্যন্ত 4টা আইটেম দেওয়া। তো দিয়ে শেষে বলল, ইউ আর রিকোয়ার্ড টু, লাস্টের লাইনটা খেয়াল করো, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ টু দ্য এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2017। তো সাধারণত আমাদের অ্যাকাউন্টিং কিন্তু করতে হয় তোমার বাৎসরিক, কিন্তু এখানে আমাদের বলল যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2017, অর্থাৎ জানুয়ারি মাস 2017 সালের জানুয়ারি মাসের অ্যাডজাস্টিং এন্ট্রি করো। তো আমাদের এখানে যদি কখনো বলে যে ফর দ্য ইয়ার অফ 2017, তখন আমাদের পুরো বছরের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হতো। যদি আমাদের কোনো কারণে তথ্যটা এমন থাকতো যে জানুয়ারি থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত হিসাব দেখিয়ে পরে জুন 30 তারিখের ট্রায়াল ব্যালেন্স দেয়া, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে 6 মাসের অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলা হচ্ছে। তো এখানে আমাদের জানুয়ারি 31, 2017 পর্যন্ত তথ্য দিয়ে বলছে যে জানুয়ারি মাসের অ্যাডজাস্টিং এন্ট্রি করো। তার মানে আমাদের এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু ফর 1 মান্থ, 1 মাসের জন্য। তো আমাদের 1 মাসের জন্য যতটুকু সমন্বয় দাখিলা দেওয়ার প্রয়োজন, আমরা এখান থেকে সেগুলো দেওয়ার চেষ্টা করব উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যার সাহায্যে। তো দেখো এখানে তোমাদের 1 নম্বরটা বলল, ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ 200 পার মান্থ। নর্মালি আমরা ইন্স্যুরেন্স বলতে কি বুঝি? নর্মালি কিন্তু ইন্স্যুরেন্স বলতে বুঝি হচ্ছে তোমার একটা খরচ, বাংলায় বিমা খরচ, ইংরেজিতে বলা হয় ইন্স্যুরেন্স। তো যখন আমাদের র মিলে কোনো কারণে ইন্স্যুরেন্স লেখা থাকবে, তখন কিন্তু আমরা বুঝবো যে এটা হচ্ছে খরচ, বিমা খরচ। আর এই ইন্স্যুরেন্স শব্দটা যখন আমাদের ইন্স্যুরেন্সের সাথে আগে প্রিপেইড লেখা থাকবে, প্রিপেইড ইন্স্যুরেন্স, সেটা কিন্তু বাংলায় বলা হয় অগ্রিম খরচ। তো তোমাদের ইতিমধ্যে এই চ্যাপ্টার সম্বন্ধে যে ধারণাটা ছিল তা যদি মনে থাকে তো ভালো, মনে না থাকলেও সমস্যা নেই। আমি আবার একটু রিক্যাপ করছি। সেটা হচ্ছে, হিসাব বিজ্ঞানে আধুনিকভাবে তোমার হিসাবের শ্রেণী বিভাগ মূলত 5টি: সম্পদ, খরচ, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তোমরা এগুলো জানো যে সম্পদ আর খরচ ডেবিট আইটেম, আর আয়, দায়, মালিকানা সত্ত্ব সাধারণত ক্রেডিট আইটেম। তো এখন নর্মালি কোনো খরচ, যেগুলো আমরা জাত হিসেবে খরচই জানি, যেমন ধরো রেন্ট ভাড়া, স্যালারি বেতন, কমিশন ডিসকাউন্ট বাট্টা,
ইন্স্যুরেন্স, বিমা, এই যে আইটেমগুলো, এগুলো কিন্তু সাধারণত আমরা খরচ হিসেবে জানি সাধারণত। তো যদি কোনো কারণে এই খরচের পাশে প্রিপেইড লেখা থাকে, তখন কিন্তু বাংলা হয়ে যাচ্ছে তোমার যে অগ্রিম খরচ। তো যদি লেখা থাকে প্রিপেইড ইন্স্যুরেন্স, এর মানে কি? এর মানে হচ্ছে অগ্রিম বিমা। তো নর্মালি তো আমরা জানি ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স মানে হচ্ছে বিমা খরচ। তো এখন বিমা খরচ এর পাশে যদি প্রিপেইড লেখা থাকে তাহলে অগ্রিম বিমা খরচ। তো আমরা জানি যে বছরে আমরা অবস্থান করছি সেই বছরের খরচের তথ্য যদি দেয়া থাকে তাহলে সেটা সেই বছরের জন্য খরচ। তো অঙ্কটা যদি 1 বছরের হয় কিন্তু তথ্য যদি দেয়া থাকে যে 3 বছরের খরচ, তার মানে বোঝা গেল আমাদের 1 বছরের খরচের চাইতেও বাড়তি আরও 2 বছরের খরচ দেয়া। তো এই যে আমার অতিরিক্ত বাড়তি আরও 2 বছরের খরচ করা, এটা কিন্তু আমার জন্য খরচ না। আমি ভবিষ্যতে সুবিধা পাবো এই আশায় আগে ভাগে খরচ করা। তো ভবিষ্যতে সুবিধা যেটা পাবো সেটাকে তোমার মানে এখন টাকা গেলেও সেটাকে খরচ বলা হয় না, কারণ এখন আমরা সুবিধাটা পাইনি। তো যখন আমরা ভবিষ্যতে সুবিধা পাবো এই আশায় অগ্রিম খরচ করে রাখা, কিন্তু সুবিধাটা পাবো ভবিষ্যতে, সেটা কিন্তু অ্যাকাউন্টিংয়ে অ্যাসেট মানে সম্পদ। অর্থাৎ ভবিষ্যতে কোনো সুবিধা পাবো সেটাকে বলা হচ্ছে অ্যাসেট। তো এখন আমাদের রাও মিলে যদি কোনো কারণে প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা থাকে, তার মানে আমরা বুঝবো এটা নর্মালি খরচ না, এটা হচ্ছে অগ্রিম খরচ, আর এই সুবিধাটা ভবিষ্যতে পাবো, এই জন্য এটা সম্পদ। তো এখন দেখো তোমাদের এখানে যে 4টা তথ্য দেয়া, 1 নম্বরে বললো ইন্স্যুরেন্স এক্সপায়ার্স অ্যাট দ্য রেট অফ 200 পার মান্থ। ইন্স্যুরেন্স এক্সপায়ার মানে হচ্ছে অতিক্রান্ত হওয়া, তাহলে ইন্স্যুরেন্স বিমা এক্সপায়ার্স অতিক্রান্ত হয় অ্যাট দ্য রেট অফ 200 পার মান্থ, প্রতি মাসে 200 টাকা করে। তো আমাদের এই অঙ্কটা কিন্তু 1 বছরের না, আমাদের এই অঙ্কটা কিন্তু 1 মাসের। জানুয়ারি 31 তারিখে মাস শেষ, তো আমাদের জানুয়ারি 31 তারিখেই বলা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি করো। তো আমাদের যেহেতু এখানে রাও মিলে মানে ট্রায়াল ব্যালেন্সে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রিপেইড ইন্স্যুরেন্স লেখা 8,000 টাকা, তো লেখা যাচ্ছে অগ্রিম বিমা, তো বোঝা যাচ্ছে এটা আমাদের জন্য খরচ না। আমরা একটু আগেই বললাম যে অগ্রিম কোনো খরচ করে রাখলে সেটা সুবিধা ভবিষ্যতে পাবো, ওই জন্য সম্পদ। তো এখন রাও মিলে আবার এসে বলছে, সমন্বয় এসে বলছে যে প্রতি মাসে 200 টাকা বিমা অতিক্রান্ত হয়। আমাদের কিন্তু জানুয়ারি মাসের 31 তারিখে আমরা হিসাবটা করছি, তো অলরেডি আমাদের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 31 তারিখে 1 মাস পার হয়ে গেছে। তার মানে আমাদের অগ্রিম বিমা যেটা রাও মিলে ছিল সেটা পুরোপুরি অগ্রিম নাই, আর তার থেকে 1 মাসেরটা খরচ হয়ে গেছে। তার মানে আমাদের যে সুবিধা পাবো ভবিষ্যতে এমন যে প্রিপেইড ইন্স্যুরেন্স নামক সম্পদ ছিল, সেখান থেকে কিন্তু 1 মাসের খরচ হয়ে গেল। তার ফলে হলোটা কি? আমাদের খরচ বৃদ্ধি পেল, আর খরচ বাড়তে গিয়ে আমাদের 1 মাসের সমপরিমাণ সম্পদ কমে গেল। তো এখন অ্যাকাউন্টিংয়ে কিন্তু খরচ বাড়লে হয় ডেবিট, তো খরচের নাম কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্স। আর এই ইন্স্যুরেন্স এক্সপেন্স নামক খরচটা করতে গিয়ে আমাদের একটা সম্পদ কমে যাচ্ছে, সম্পদের নাম কি ছিল? প্রিপেইড ইন্স্যুরেন্স। তো অ্যাকাউন্টিংয়ে সম্পদ কমলে কিন্তু ক্রেডিট, তাহলে আমাদের প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, তাহলে জাবেদাটা কী হবে? খরচ বাড়ার জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর সম্পদ কমার জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কত টাকা পরিমাণ? 1 মাসের সমপরিমাণ, যেহেতু অঙ্কটা 1 মাসের। আর এখানে বলে দিল যে প্রতি মাসে 200 টাকা ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়, তাহলে আমাদের এখানে 1 মাসের অঙ্ক, তার মানে 1 মাসের জন্য 200 টাকায় ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে গেল প্রিপেইড ইন্স্যুরেন্স থেকে। তাহলে আমাদের জাবেদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 200 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 200 টাকা। তোমরা 1 নাম্বার সলিউশনে দেখতে পাচ্ছ 2017 জানুয়ারি 31 এই প্রথম যে সলিউশনটা সেটা কিন্তু এটাই লেখা, তোমরা দেখতে পাচ্ছ ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা 200। 2 নম্বর বললো সাপ্লাইস অন হ্যান্ড টোটাল টাকা 900। নর্মালি তোমাদের সাপ্লাইস কিন্তু তোমার সম্পদ, নর্মালি সাপ্লাইস মানে হচ্ছে সম্পদ। আর যখন সাপ্লাইস এক্সপেন্স বলা হয় তখন কিন্তু খরচ, আর লিখে আছে সাপ্লাইস খরচ। তো র মিলে যখন আমরা মানে ট্রায়াল ব্যালেন্সে নর্মালি যখন দেখব সাপ্লাইস লেখা, তো সেটাকে আমাদের নর্মালি আমরা মনে করব অ্যাসেট, কারণ শুধু সাপ্লাইস লেখা। কিন্তু যদি সাপ্লাইসের পাশে এক্সপেন্স লেখা থাকে তখন কিন্তু মনে করব খরচ। তো এখন আমাদের দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সার্ভিস রেভিনিউ থেকে শুরু করে আমাদের যে 5টা আইটেম দেয়া, এর মধ্যে কিন্তু শেষের আইটেমটা দেয়া অফিস সাপ্লাইস, টাকা দেয়া 2500 টাকা, 2500। তো আমাদের নর্মালি অফিস সাপ্লাইসটাকে আমরা সম্পদ হিসেবে দেখতে পাচ্ছি, কারণ এটা এক্সপেন্স লেখা নেই, সম্পদ। এখন আমাদের 2 নম্বর এসে বললো সাপ্লাইস অন হ্যান্ড টাকা 900 টোটাল টাকা। তা আগে ছিল যেখানে ট্রায়াল ব্যালেন্সে 2500 টাকা, আর এখন সমন্বয় এসে বলছে ওই 2500 টাকা থেকে হাতে আছে 900 টাকা।
তাহলে আগে জানতাম সম্পদ ছিল 2,500 টাকা, আর এখন এসে জানতেছি যে আমাদের হাতের সম্পদ আছে 900 টাকা। তাহলে বাকিটা কোথায় গেল? বাকিটা কিন্তু এক্সপেন্স হয়ে গেল। তার মানে আমাদের সম্পদটা কমে গিয়ে ব্যয় হয়ে গেল। আবার সে একই কথা, অ্যাকাউন্টিং এক্সপেন্স বৃদ্ধি পেলে ডেবিট। তো আমাদের এখানে এক্সপেন্সটার নাম কী হবে? সাপ্লাইস এক্সপেন্স, কারণ সাপ্লাইস নামক সম্পদটা খরচ হয়ে গেছে। তো সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। কেন? খরচ বাড়লে ডেবিট হয়, তাই সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। আর এই খরচটা করতে গিয়ে কিন্তু আমাদের সম্পদ কমে যাচ্ছে। কোন সম্পদ? সাপ্লাইস নামক সম্পদ কমে যাচ্ছে। আর আমাদের জানি যে হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র অনুযায়ী আমাদের অ্যাসেট কমলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে জাবেদাটা কী হবে? সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, সাপ্লাইস ক্রেডিট। কত টাকা? 2500 টাকা আগে ছিল, এখন হাতে আছে 900। তাহলে পার্থক্যের টাকাটা যেটা, সেটা কিন্তু আমাদের খরচ হয়ে গেল। তো 2500 থেকে যদি 900 বাদ দাও, তাহলে কিন্তু 1600 টাকা, 1600 টাকা হয়। তাহলে দেখো তোমাদের 2 নম্বর জাবেদাটা দেখতে পাচ্ছ। আমি জানুয়ারি 31 তারিখে আমাদের জাবেদা নাম্বার 2, সেটা হচ্ছে অফিস সাপ্লাইস এক্সপেন্স ডেবিট, অফিস সাপ্লাইস ক্রেডিট। খরচ বাড়ার জন্য সাপ্লাইস এক্সপেন্স, আর সম্পদ কমানোর জন্য শুধু সাপ্লাইস। কত টাকা? 1600 টাকা হয়ে গেল। আর আমাদের এখানে 3 নম্বরে কি বললো? 2/3 মানে 3 ভাগের 2 ভাগ of the unearned revenue was earned in January. Unearned revenue মানে হচ্ছে অনুপার্জিত আয়। বাংলায় বলা হচ্ছে অনুপার্জিত আয়। যে আয়টা আমাদের হয়েছে কিন্তু এখনো আয়ের সময় হয়নি। অর্থাৎ আমাদের তোমার টাকা পেয়েছি কিন্তু এখনো আয় হিসেবে গণ্য করা যাচ্ছে না। অনুপার্জিত মানে উপার্জন হয়নি। মানে কি? টাকা পেলাম কিন্তু উপার্জন হয়নি। এটা অনেকটা বলতে পারো যে অগ্রিম টাকা পেয়ে গেলাম। ধরো তুমি একটা বাড়ির মালিক, তুমি যদি কাউকে বাসা ভাড়া দাও, সাধারণত তোমার একটা মাস পার হবে, সে তোমাকে বাসা ভাড়া দিবে। এটা কিন্তু তোমার জন্য আয়, কারণ 1 মাস সে তোমার বাসা ব্যবহার করলো, বিনিময়ে তোমাকে 1 মাসের টাকা দিল। এটা কিন্তু তোমার জন্য আয়। কিন্তু এখন যদি এমন হয় সে জানুয়ারি মাসে তোমার বাসায় উঠলো, কিন্তু তোমাকে টাকা দিল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসে টাকা দিল, তাহলে তুমি কিন্তু আগে ভাগেই 3 মাসে টাকা পেয়ে গেলে। অথচ সে কিন্তু জানুয়ারি মাসে উঠলো, জানুয়ারি মাসেও কিন্তু তার থাকা হয়নি। তো যেখানে জানুয়ারি মাসই থাকা হয়নি, সে তোমাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে টাকা অগ্রিম দিয়ে দিল। তো তার মানে তুমি অগ্রিম টাকা পেয়ে গেলে। তো টাকা ঠিকই পেলে, কিন্তু এখনও কিন্তু আয়ের সময় হয়নি, কারণ জানুয়ারি মাসটা পার হবে, জানুয়ারি মাসটা আয় বলে গণ্য হবে। আবার ফেব্রুয়ারি মাস পার হবে, ফেব্রুয়ারি মাস আয় বলে গণ্য হবে। এবং অবশেষে মার্চ মাস পার হবে, মার্চ মাসটা আয় বলে গণ্য হবে। অর্থাৎ সময় পার হবে আর আমাদের আয় বলে গণ্য হবে। তো এখন অগ্রিম আমি আগে ভাগে টাকা পেয়ে রাখলাম, কিন্তু এখনও সময় পার হয়নি, তাহলে কিন্তু আবার টাকাটা ঠিকই আসলো, কিন্তু আয় বলে কিন্তু গণ্য করা যাচ্ছে না, কারণ এটা অগ্রিম আয়। আর অগ্রিম আয় যেহেতু কোনো নিশ্চয়তা নাই, কারণ সে জানুয়ারি মাস পার হওয়ার পার হওয়ার আগেই বললো যে আমার সমস্যা আছে, আমার অন্য জায়গায় চলে যেতে হবে, আপনার বাসায় থাকা পসিবল না। তখন কিন্তু তার কাছ থেকে যে আমি অগ্রিম ফেব্রুয়ারি, তারপরে মার্চ এই টাকাগুলো নিয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি আর ভোগ করতে পারবো না। সে কিন্তু অন্য বাসায় চলে যাওয়ার সময় টাকাটা ব্যাক করতে হবে। তার মানে যে আয়টা টাকা হিসেবে আসে কিন্তু এখনও আয় বলে স্বীকৃতি দেওয়া যাচ্ছে না, যে কোনো সময় ব্যাক করতে হতে পারে, এই আয়কে বলা হয় অগ্রিম আয়, কিন্তু আয় বলে স্বীকৃতি দেওয়া যাচ্ছে না। তো যে আয়টা যে কোনো সময় ব্যাক হয়ে যেতে পারে, এমন আয়কে বলা হয় অনুপার্জিত আয়। আর এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের দায়, কারণ টাকা ব্যাক করতে হতে পারে, এটা কিন্তু দায়ের মতো ঘটনা। তার মানে আমরা বুঝলাম যে অগ্রিম আয় হচ্ছে অ্যাকাউন্টিংয়ের দায়, আর ইংলিশে বলা হচ্ছে কি? আনআর্নড রেভিনিউ। তার মানে আনআর্নড রেভিনিউ হচ্ছে অগ্রিম আয়, আর এটা হচ্ছে দায়। এটা আমাদের নর্মালি তোমার র মিলে দায় হিসেবে আছে। তো এখন যদি বলে 3 নম্বর সমন্বয়ে গিয়ে বললো 2/3 অফ দ্য আনআর্নড রেভিনিউ ওয়াজ আর্নড ইন জানুয়ারি। তো ওই যে আমাদের আনআর্নড রেভিনিউ, যেটা অগ্রিম আয় হিসেবে আমাদের র মিলে লেখা, সেটা কিন্তু লেখা ছিল আনআর্নড রেভিনিউ 85,000, তোমরা দেখতে পাচ্ছ 85,000 টাকা। তো এখন যদি বলা হয় 3 ভাগের 2 ভাগ আয় হয়ে গেছে, তার মানে কিন্তু আমাদের এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা এতক্ষণ জানতাম যে অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, আনআর্নড রেভিনিউ যেটা, সেটা দায় হিসেবে ছিল র মিলে। তো এখন বলছে 3 ভাগের 2 ভাগ আয় হয়ে গেছে, তারা বলেই দিল যে আয় হয়ে গেছে, তার মানে দায়টা নাই। আমাদের দায় ছিল 3 ভাগ পুরোপুরি, তো যখন বলছে 3 ভাগের 2 ভাগ আয় হয়ে গেল, তার মানে এতটুকু পরিমাণ দায় কিন্তু কমে যাবে। তো দায় অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট, সেখান থেকে এখন আমাদের হয়ে যাচ্ছে কি? আয়। তাহলে দায় কমে যাবে, কোনো ক্রেডিট আইটেম কমলে কিন্তু ডেবিট হয়, আর আমাদের আয় বাড়লে কিন্তু আবার অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট হয়। তখন এখানে ঘটনাটা ঘটছে কি? ঘটছে হচ্ছে র মিলে আনআর্নড রেভিনিউ নামক
লাইবিলিটিস বা দায় ছিল 85,000 টাকা, এখন সেখান থেকে 3/2 আয় হয়ে গেছে, তাহলে দায় কমে যাবে। তার মানে কমবে হচ্ছে দায় আর বাড়বে হচ্ছে আয়। তো দায় নর্মালি ক্রেডিট, কমে গেলে দায় হয়ে যাবে ডেবিট, তার মানে আনআর্নড রেভিনিউ ডেবিট। আর আনআর্নড রেভিনিউ নামক দায় কমে গিয়ে ওই 3/2 কী হয়ে যাচ্ছে, আয় হয়ে যাচ্ছে। অ্যাকাউন্টিংয়ে কিন্তু আবার আয় বাড়লে হয় ক্রেডিট, আয়ের নাম কিন্তু আর আনআর্নড রেভিনিউ না, আয় কিন্তু ন্যাচারাল জেনারেল আয়, তার মানে কি শুধু রেভিনিউ আয় হবে। তাহলে আমাদের আনআর্ন কমে গিয়ে কিন্তু সার্ভিস রেভিনিউ হয়ে যাবে, তাহলে আয় বাড়লে আবার ক্রেডিট হয়, তার মানে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কয় ভাগের কয় ভাগ? 3/2 তো 3/2 পরিমাণ দায় কমে যাওয়ার জন্য আনআর্ন রেভিনিউ ডেবিট, আর 3/2 আয় বেড়ে যাওয়ার জন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 85,000 টাকাকে যদি 3 দিয়ে ভাগ দিয়ে 2 দিয়ে গুণ দাও, তাহলে টাকা কিন্তু হবে 56,667 টাকা। তোমরা দেখতে পাচ্ছ আমাদের জানুয়ারি 31 3 নম্বর জবাবে কি লেখা হয়েছে, আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 85,000 টাকাকে 3 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ। তো মোটামুটি তোমাদের এটা আশা করি বুঝতে পারলাম যে আনআর্নড থাকলে সেখান থেকে যদি আয় হয়ে যায় কী জাবেদা করতে হয়। এখন দেখো আমাদের লাস্ট 4 নম্বরে কি বললো, সানরাইজ লিমিটেড rendered other customers but not billed at 31st January টোটাল টাকা 7,000। আমরা তোমার এখানে সানরাইজ লিমিটেড যারা অঙ্ক করছি তারা বলতেছে যে rendered other customers, এখানে একটা কথা মিস্টেক আছে, এটা বাক্য, এখানে তোমার একটা ওয়ার্ড মিস্টেক আছে, সার্ভিস রেন্ডার হবে, এখানে তোমার হবে সানরাইজ লিমিটেড রেন্ডার সার্ভিস, আর কি তোমার সেবা দেওয়া হলো, এখানে শুধু রেন্ডার লিখেছে। তো যাই হোক, এখানে তোমার সানরাইজ লিমিটেড সেবা দিল আদার কাস্টমার, অন্য কাস্টমারকে সেবা দিয়ে বললো বাট নট বিল্ড, এখনও বিল করা হয়নি। তো আমি কাউকে সেবা দিলাম, সেবা দেয়া মাত্রই কিন্তু আমার আয় সৃষ্টি হলো। আমি যখনই কাউকে সেবা দিই খামোখা কিন্তু সেবা দিই না, আয় করার জন্য সেবা দিই, যে আমি কিছু আর্ন করতে পারবো। তো যখন আমি সেবা দিলাম, সেবা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আয়ের অধিকার সৃষ্টি হয়ে গেছে, তার মানে আমার আয় হয়ে গেছে, কিন্তু আমি এখনও বিলই করি নাই। তো আমি যদি বিলই না করি আমি তো টাকা পাবো না, তার মানে বোঝা গেল আমার টাকাটা বকে আছে। তো বলা চলে অনেকটা বলতে পারো যে ধারে সেবা দেওয়া হলো। তো আমরা যখন ধারে সেবা দিই তখন আমাদের ইন্টারে তোমরা কিন্তু বাংলায় করেছিলে, ধারে সেবা দেওয়া হলে যেহেতু টাকাটা এখনো পাইনি, পাবো, যার কাছ থেকে পাবো তার নাম কিন্তু ছিল প্রাপ্য হিসাব, মানে সম্পদ, কারণ টাকা এখনো পাবো, তো আমি কারো কাছ থেকে পাবো, এটা কিন্তু আমার জন্য সম্পদ। তো সেই হিসাবে প্রাপ্য হিসাব ছিল ডেবিট, আর সেবা আয়, আয় বৃদ্ধি পেলে অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট হয়, তাই সেবা আয় ছিল ক্রেডিট। এটাকে এখন ইংরেজিতে করতে হবে, সেটা হচ্ছে আমি যার কাছ থেকে টাকা পাবো তার নাম হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট? অ্যাসেট ইনক্রিজ হয়েছে, অ্যাসেট বেড়েছে, সম্পদ বাড়লে কিন্তু অ্যাকাউন্টিংয়ে ডেবিট, তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর আয় বাড়লে অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট, তাই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তোমরা এখানে জানুয়ারি 31 তারিখে তোমাদের শেষ জাবেদা দেখতে পাচ্ছ কি লেখা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা? 7,000 টাকা। তো আশা করা যায় তোমাদের যে অঙ্কটা বোঝালাম এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা কিন্তু ইন্টারে তোমার সমন্বয় জাবেদা করেছিলে, তো সেটারই আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম, যা কিনা ইংলিশ ভার্সন। তো তোমাদের বোর্ডের যে অঙ্কটা করালাম এটা আশা করা যায় ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তীতে এই চ্যাপ্টারের আরেকটু ডিটেলস অঙ্ক আমি আলোচনা করব, তার আগ পর্যন্ত আমার ইতিপূর্বে যে কটা ভিডিও ছিল সেগুলো দেখবে, আবার এই অঙ্কটা ভালোভাবে দেখবে। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।